নমস্কার, শোনাচ্ছি সাহিত্যিক বিমল করের পূর্ণ অপূর্ণ। আজ উপন্যাসের ১২ পর্ব। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করতে ভুলবেন না যেন। পরের বছর যা ঘটল তার সঙ্গে রাঁচির ঘটনার সম্পর্ক হয়তো ছিল, কিন্তু বোঝা যায়নি। কলকাতায় ফিরে প্রমথ নির্মলাকে তাদের ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। তিনি নির্মলার চোখে কোনো নতুন উপসর্গ খুঁজে পাননি। রাঁচিতে যা ঘটেছিল তা এতই বিচিত্র ও সাময়িক যে তার কোনো চিহ্ন আর ছিল না। প্রমথ নিশ্চিন্ত হল। নির্মলা যেন সামান্য পরিহাস করেই সুরেশ্বরকে বলল, দেখলে? পরিহাসের কারণ অবশ্য ছিল। রাঁচিতে থাকতে সুরেশ্বরের কেমন একটা সদা আতঙ্কের ভাব হয়েছিল। তার আচরণ দেখলে মনে হতো যে কোনো দিন, যে কোনো সময় নির্মলার চোখের শেষ দৃষ্টিশক্তিটুকু ফুরিয়ে যাবে, এই দুশ্চিন্তায় সে শঙ্কিত হয়ে আছে। নির্মলা কাছে থাকলে সুরেশ্বর এমনভাবে তাকে লক্ষ্য করত, মনে হবে প্রতি মুহূর্তে সে নির্মলার নতুন কোনো অস্বাচ্ছন্দ্য অনুসন্ধানের চেষ্টা করছে। নির্মলা পথে বেরুলে সুরেশ্বর তার পাশে পাশে ছায়ার মতো থাকত। মনে হতো যেন কোনো পঙ্গু শিশুকে সে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। প্রতিটি সকালে ঘুম থেকে উঠে যতক্ষণ না নির্মলার গলা শুনত, ততক্ষণ আড়ষ্ট ও সন্ত্রস্ত হয়ে থাকত, ঘরের বাইরে আসত না। রাঁচি থেকে কলকাতায় ফিরে সুরেশ্বরের এই সদাশঙ্কিত অবস্থাটা কাটল, অথচ তখনও তার আচরণে উদ্বেগ ভাবটা ছিল। একদিন কি কথায় যেন নির্মলা বলল, তোমার মতন মানুষ আমি দেখিনি। কেন? দাদাকে কি বলেছ? কি বলেছি? ঘড়ির কাঁটা দেখতে আমার ভুল হয়? সেদিন হয়েছিল। না, কাঁটা দেখতে হয়নি, বলতে ভুল হয়েছিল। আমি অন্যমনস্ক ছিলাম। তবে আমারই ভুল। তোমার স্বভাবে আগে এসব ছিল না। আজকাল যেন কেমন অস্থির অস্থির ভাব হয়েছে। হয়েছে নাকি? মানুষ বদলায়। সুরেশ্বর হাসত। সুরেশ্বর যে বদলাচ্ছিল এটা হয়তো তারও জানা ছিল। এই সময় সুরেশ্বর নিত্য অনুভব করতে শুরু করেছিল নির্মলা তার কাছে এই আশ্চর্য আনন্দ ও অদ্ভুত বেদনার মিশ্রণ। এই আনন্দের কোনো নির্দিষ্ট ব্যাখ্যা সে করতে পারত না। তার মনে হতো এই আনন্দ অবারিত, স্বতঃস্ফূর্ত। সে ভেবে দেখত, নির্মলা তার দেহ ও মন নিয়ে যতটুকু সীমিত, যদি সেটা তার স্থূল অস্তিত্ব হয়, তবে এই অস্তিত্বের বাইরেও নির্মলার এক আনন্দ স্পর্শ আছে, যেমন জ্যোৎস্নালোকের থাকে। সুরেশ্বর একদা এই ধরনের এক স্বপ্নও দেখেছিল সে যেন কোথায় দাঁড়িয়ে আছে, আশেপাশে কোথাও নির্মলা নেই, তবু তার নির্মলার কথা মনে হচ্ছিল এবং সে নির্মলাকে মনে মনে খুঁজছিল। হঠাৎ সে নিজের সর্বাঙ্গে জ্যোৎস্নালোক অনুভব করল। তার খেয়াল ছিল না যে জ্যোৎস্নার মধ্যে দাঁড়িয়ে আছে। মুখ তুলে সুরেশ্বর চাঁদ দেখতে গেল। আড়ালে কোথাও বুঝি চাঁদ ছিল? দেখা গেল না। সহসা তার চারপাশে সে নির্মলার উপস্থিতি অনুভব করল। মনে হলো নির্মলা কোনো অলৌকিক শক্তি বলে চাঁদের কিরণ হয়ে তার চতুর্দিকে বিরাজ করছে। জীবনের এই ধরনের আনন্দের সঙ্গে সুরেশ্বরের পূর্ব পরিচয় ছিল না। বাল্যাবধি সে যাদের মনে করতে পারে, বাবা, মা, বিনু মাসি, কেউই তার কাছে আনন্দের মূর্তি নয়। বাবা তার কাছে সবসময় নিরানন্দ ও বিতৃষ্ণার, এমনকি করুণার পাত্র ছিল। মা ছিল দুঃখের মূর্তি। অবজ্ঞাত বলে মার মধ্যে অভিমানের বেদনা পুঞ্জীভূত হয়েছিল। মার কোথাও আনন্দ ছিল না। মা তাকে আনন্দ বিলোতে পারত না। মার মধ্যে একটা জলুস ছিল। এই জলুস মার অহংকার। সুরেশ্বর আবাল্য আনন্দ দেখেনি, আনন্দ জানেনি, এই যেন প্রথম দেখছে নির্মলার মধ্যে। হেমের কথা তার এ সময় খুব মনে হতো। হেমের বাড়ি তার আসা যাওয়াও ছিল। হেম বেশ সুন্দর হয়ে উঠেছিল, ডাক্তারি পড়ছিল। হেমের সঙ্গে তার সম্পর্কের কথাও সুরেশ্বর চিন্তা করত। হেম যে মাত্র সেদিনও তার কাম্য বস্তু ছিল, সুখ ছিল, এ কথা সে অস্বীকার করতে পারত না। হেমের প্রতি তার মমতা ও স্নেহ কোনো অংশে কমেনি। কিন্তু সুরেশ্বর হেমের মধ্যে কোনো গভীর আনন্দ খুঁজে পেত না, কিংবা বলা ভালো, নির্মলার মধ্যে যে আনন্দ পাওয়া যেত হেমের মধ্যে তা ছিল না। কেন ছিল না? কেন সুরেশ্বর হেমের মধ্যে তার আনন্দ পেত না সে জানে না। এ সময় কলকাতায় থাকলেও
সুরেশ্বর হেমদের বাড়ি আসা যাওয়া ধীরে ধীরে কমিয়ে আনছিল, যেন তখন সে কোনো দ্বিধার মধ্যে পড়েছে। বুঝতে পারত না তার এই দ্বিধার যথার্থ কারণ কি, অথচ হেমের প্রতি তার মমতা বা স্নেহ হ্রাস পায়নি। নির্মলার কাছে হেমের কথা মাঝে মাঝে গল্প করত সুরেশ্বর। হেমের অসুখ, তার হাসপাতালে থাকা, আরোগ্য লাভ, লেখাপড়া, এই সব গল্প নির্মলা সহানুভূতির সঙ্গে শুনত। শুনতে শুনতে হেম যেন নির্মলার অতি পরিচিত হয়ে উঠেছিল। সুরেশ্বর বলতো হেমকে একদিন এ বাড়ি নিয়ে আসবে, কিন্তু আনা হতো না। মাঝে মধ্যে নির্মলাই তাগাদা দিত, কই হেমকে তো আনলে না? আনবো, পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত দেখি। একদিন তো আনতে পারো। তা পারি। আমার কি মনে হচ্ছে জানো? কি? আনতে তোমার ইচ্ছে নেই? না, ইচ্ছে যে নেই তা নয়, তবে আনবো একদিন। তুমি ভাবছো আমি তাকে ভালো করে দেখতে পাবো না? ঠিক পাবো। নির্মলা যেন স্নিগ্ধ কৌতুক করল। সুরেশ্বর ভেবেচিন্তে আস্তে করে বলল, তুমি পাবে, হেম হয়তো পাবে না। এমন করেই দিন কাটছিল। সুরেশ্বর সেবার পুজোর সময় দেশে যাবে ঠিক করল। অনেক দিন দেশের বাড়ি যাওয়া হয়নি। ঘরদড়ির অবস্থা কেমন হয়ে আছে কে জানে। দেশ থেকে হালদার মশাই চিঠি লেখেন, তাগাদা যেন যাবার জন্য, যাওয়া হয়ে ওঠে না। প্রমথকে বলল সুরেশ্বর, এবার পুজোর সময় আমাদের ওখানে চলো। চলো, ভালোই হবে। চিঠি লিখে দিচ্ছি তাহলে। দাও। তোমাদের বাড়িতে সাপ খোপ আর সিঁড়ি বেশি নেই তো? সুরেশ্বর অবাক। কেন হঠাৎ সাপ খোপ আর সিঁড়ির দুশ্চিন্তা হলো কেন? সাপ খোপে আমার ভীষণ ভয়, প্রমথ হাসতে হাসতে বলল। আর সিঁড়িওয়ালা বাড়িতে নির্মলাকে নিয়ে থাকতে ভয় হয়। সাপ খোপের দুশ্চিন্তা সুরেশ্বরের হয়নি, কিন্তু সিঁড়ির দুশ্চিন্তা হয়েছিল। নির্মলার কথা ভেবে যাওয়ার ব্যবস্থাটা হয়তো সে বন্ধ করত, নির্মলা হতে দেয়নি। পুজোর সময় দেশে গিয়ে সুন্দর লেগেছিল। অত বড় ফাঁকা বাড়ি পড়ে আছে, নিচের মহলে একটা প্রাইমারি স্কুল বসেছে, ঠাকুর দালান অব্যবহৃত, জঞ্জাল জড়ো হয়েছে অনেক। তবু হালদার মশাই যথাসাধ্য পরিষ্কার পরিচ্ছন্ন করিয়েছিলেন। দোতলায় ওরা থাকত। পূবের জানলা খুললে নদীর চর আর আদিগন্ত মাঠ দেখা যেত। সেই আমবাগান আর ছিল না, রথতলার মাঠ তখনও ছিল। নির্মলাকে ধরে ধরে ছাদে নিয়ে যেত সুরেশ্বর। ছাদের সিঁড়িটা বরাবরই কেমন ছোট ও অন্ধকার মতন ছিল। ছাদে এসে নির্মলা হাত ছাড়িয়ে নিত, ধীরে ধীরে পায়চারি করত। সকাল অথবা বিকেলের বাতাস তার খুব পছন্দ ছিল। নদীর চরে বেড়াতে নিয়ে যেত নির্মলাকে। মাঠের সবুজের দিকে তাকাতে বলতো, আকাশের দিকে চোখ তুলে সাদা ভাসন্ত মেঘ দেখতে বলতো। দৃষ্টিশক্তিকে যতদূর সম্ভব ছড়িয়ে দেবার জন্য নির্মলার ব্যগ্রতা অপেক্ষা সুরেশ্বরের ব্যর্থতা ছিল বেশি। ক্ষণে ক্ষণে সে আঙুল তুলে কাছের কিছু দেখাতো। ওটা কি গাছ বলো তো? বক দেখতে পাচ্ছ ওখানে? পাচ্ছ না? তোমার পায়ের কাছে ফড়িংটা ধরো। নির্মলা এক একদিন বলতো, তোমার ডাক্তারিতে আমি মরে যাব। ডাক্তারি কোথায়, এসব তো চোখের পক্ষে ভালো। মাঝে মাঝে আমি ভাবি আমার চোখ দুটো যেন তোমার। নিজের চোখ নিয়েও মানুষ বোধহয় এত করে না। সুরেশ্বর কোনো জবাব দিত না। একদিন নির্মলা সন্ধ্যাবেলায় ছাতে বসে কথা বলতে বলতে হঠাৎ বলল, আমি কতদিন তারা দেখি না, তারা দেখতে বড় ইচ্ছে করে। প্রমথ আপন মনে গান গাইছিল। গান থামিয়ে বলল, আজ তারা নেই, চাঁদের খুব আলো, কাল পূর্ণিমা। তার কথা থেকে যেন মনে হবে আকাশে তারা নেই বলে নির্মলা দেখতে পাচ্ছে না, তারা থাকলেই দেখতে পেত। এমন কিছু কথা নয়, তবু সুরেশ্বর কোথায় যেন এক বুক ভাঙা বেদনা অনুভব করল। এত বড় বিশ্ব, মাথার ওপর অনন্ত আকাশ, এই চাঁদের আলো, সব যেন মলিন ও অর্থহীন মনে হলো। সুরেশ্বর পরে বলল, নিচে যাওয়া যাক, হিম পড়ছে যেন। আনন্দের মতন নির্মলা সুরেশ্বরের কোনো বেদনারও উৎস ছিল। জীবনের নানা দুঃখের সঙ্গে সুরেশ্বরের বাল্যাবধি পরিচয়। তার বাবা মা, বাবার উপপত্নী বিনু মাসি, এমনকি হেম সংসারের কোনো না কোনো দুঃখের ছবি। এরা যে দুঃখী
তাতে সুরেশ্বরের সন্দেহ নেই। এদের দুঃখ সুরেশ্বর বোঝে, কিন্তু তার মনে হয় না সেই সব দুঃখ আর নির্মলার মধ্যে যে বেদনার উৎস আছে তা এক। মার দুঃখ যেন অত্যন্ত ব্যক্তিগত। অসাধারণ রূপ ছিল, অথচ মা তার স্বামীর অনুরাগ ও সাহচর্য পায়নি। মা অবজ্ঞা পেয়েছে। এই দুঃখ মা পেত না যদি বাবা মার ওপর অনুরক্ত হতেন। আর সমস্ত দুঃখই একজনের বঞ্চনা থেকে এসেছে। বাবা ঠিক দুঃখী নয়, হতভাগ্য। বাবার কোনো দুঃখবোধ ছিল না, বা বাবাকে দেখলে দুঃখ পাবার কারণও ছিল না। অনাচারী মানুষকে দেখলে যে ধরনের করুণা হতে পারে, বাবাকে দেখলে বড়জোর সেই রকম করুণা হতো। একসময় হেমকেও দুঃখী মনে হতো সুরেশ্বরের। যখন হেম অসুস্থ, যখন হেম হাসপাতালের বিছানায় অসহায় হয়ে পড়েছিল, সে সময় হেমের বিবর্ণ খড়িমাটি ওঠা চেহারা, তার কোটরগত করুণ চোখ দুটি দেখলে সুরেশ্বর ব্যাকুল ও অভিভূত হতো। এত অল্প বয়সে ভয়ঙ্কর এক ব্যাধি তার জীবনী শক্তিকে তিলে তিলে শুষে নিচ্ছে, এই চিন্তা সুরেশ্বরকে কাতর ও পীড়িত করেছিল। তার মনে হয়েছিল এভাবে জীবনের অপচয় ঘটতে দেওয়া অর্থহীন। হেমকে নীরোগ করে তোলা তার কর্তব্য বলেই মনে হয়েছিল। কিন্তু হেমের অসুস্থতা, তার রোগশয্যা, অসহায় ও দুঃখ সুরেশ্বরকে বৃহৎ কোনো বেদনার সঙ্গে পরিচিত করায়নি। তার কখনো মনে হয়নি হেম সাংসারিক রোগশোকের ভোগ ছাড়া আর কিছু ভোগ করছে। তারপর হেম সুস্থ হয়ে গেল। তার আরোগ্য লাভের পর হেমের দুঃখের চেহারাটা ধুয়ে গেছে। এক সময় কিছু ময়লা পড়েছিল, এখন তা পরিষ্কার হয়ে স্বাভাবিক মানুষটি ফুটে উঠেছে। এর বেশি কিছু হেমকে দেখে মনে হয় না। নির্মলার মধ্যে যে বেদনা, তা যেন তার ব্যক্তিগত দুর্ভাগ্য নয়। সুরেশ্বর বুঝতে পারত না, কিন্তু অনুভব করত। নির্মলা যেন মানুষের এমন একটি অবস্থাকে ইঙ্গিত করছে যার ওপর তার কোনো হাত নেই। আয়ত্তাতীত এই অদৃষ্ট, অথবা সেই পরিণতি যাকে রোধ করার ক্ষমতা মানুষের নেই, নির্মলা যেন সেই পরিণতির অসহায়তা প্রকাশ করছে। শেষাবধি মানব জীবন মৃত্যুর কাছে পরাজিত, ভাগ্যের কাছে তার সমস্ত উদ্যম মিথ্যা হয়ে যেতে পারে। এই মুহূর্তের সুখ পর মুহূর্তে বিষাদ হতে পারে। শৃঙ্খলাহীন, যুক্তিহীন, স্বৈরাচারী, নির্মম কি যেন এক আছে। তার কাছে জীবনের সমস্ত কিছুই যেন আকস্মিক, অর্থহীন। দুঃখ বই জীবনে বস্তুত কিছু নেই। যন্ত্রণা ও ক্ষোভ বিনা মানব ভাগ্যের অন্য পরিণতি নেই। সুরেশ্বরের মনে ক্রমশ এক নৈরাশ্য দেখা দিতে শুরু করেছিল। নিরর্থক জীবনধারণ, অস্থায়ী এই সুখ, অকারণেই আত্মরক্ষার কি যে প্রয়োজন সে বুঝে উঠতে পারত না। অথচ এই নৈরাশ্য সুরেশ্বরের স্বভাবজাত নয়। সে অদৃষ্টবাদী ছিল না। নির্মলার বেদনা তার মনে এই নৈরাশ্য কেমন করে সংক্রামিত করছিল সে জানে না। কিন্তু নির্মলার কোথাও নৈরাশ্য ছিল না। নির্মলার সহিষ্ণুতা, ধৈর্য এবং বিশ্বাস মাঝে মাঝে সুরেশ্বরকে এত বিচলিত করত যে সে ক্ষুব্ধ ও অপ্রসন্ন হতো। তুমি সব বুঝেও বোঝো না, নির্মলা বলতো। আমাদের দুটো হাত, সব দিকে লড়াই করা যায়? যায় না। তবে তো সংসারে আমরা খুঁটো জগন্নাথ হয়ে বসে থাকতে পারি। না, তা পারি না। কেন? জানি না। সাধ্য আর অসাধ্য বলে দুটো কথা আছে। যা অসাধ্য তা না করতে পারলে আমার দুঃখ হয় না। সুরেশ্বর যে এইসব সহজ কথাগুলো না বুঝতো এমন নয়। বুঝেও কোনো মানসিক চাঞ্চল্যের জন্য অকারণ ক্ষোভ প্রকাশ করত। সে বুঝতে পারত এতকাল তার জীবনের যেদিকে গতি ছিল, এখন সেদিকে তার জীবন বইতে পারছে না। প্রকৃতপক্ষে সে অকর্মণ্য, অকারণ জীবনযাপন করে যাচ্ছিল। তার জীবনের প্রয়োজন অথবা অর্থ সম্পর্কে তার কোনো জিজ্ঞাসা ছিল না। কখনো আবেগ, কখনো অভ্যাসবশে, কখনো স্বাভাবিক দুর্বলতায় সে গা ভাসিয়েছে। কখনো স্বার্থ, কখনো অহংকার, কখনো সামাজিক লোকলজ্জায় সে উদার হয়েছে। কিন্তু এর কিছুই তার অন্তরের নয়। জীবনের সঙ্গে তার সম্পর্ক যেন নিরপেক্ষ দর্শকের, সক্রিয়তার নয়। মানসিক এই অশান্তি এবং চাঞ্চল্যের সময় সুরেশ্বর একদিন নির্মলার বিদায় পর্বটা নির্বোধ অক্ষম পশুর মতন লক্ষ্য করল। সেদিন দোল পূর্ণিমা। সারাদিন কলকাতার পথে রঙের ছড়াছড়ি গেছে।
লাল বেগুনি নীলের ছোপ ধরা রাস্তা, বাতাসে ফাগের ডো উঠছে, ছেলে মেয়েগুলোর মাথার চুল রুক্ষ, গালে গলায় রঙের ছোপ, বাড়ির দেওয়ালে পানের পিচের মতন বিচিত্র রং সব ছিটানো। বিকেলে চৈত্রের বাতাস বইতে শুরু করল, চাঁদ টলটল করে ফুটে উঠল আকাশে। সুরেশ্বর হেমদের বাড়ি হয়ে প্রমথদের বাড়ি পৌঁছল যখন, তখন সন্ধে রাত। প্রমথ ঘরে বসে তার কলেজের কজন বন্ধুর সঙ্গে হাহা করে গল্প করছে, ঘরের মধ্যে অট্টরোল। নির্মলা বলল, এসো, তুমি বরং আমার ঘরে বসো, ওরা একটু পরেই চলে যাবেন। সুরেশ্বর প্রমথকে মুখ দেখিয়ে পাশের ঘরে গিয়ে বসল। নির্মলা দুধ সাদা খোলের শাড়ি পরেছিল, পাটটা ছিল কালোর ওপর মুগা করা। নির্মলা কোনো কালেই যত্ন করে চুল বাঁধত না, কোনো রকম খোঁপা জড়িয়ে নিত। সেদিন বুঝি মাথা ঘষেছিল, রুক্ষ চুল তার পিঠময় ছড়ানো, শাড়ির আঁচলে চাপা দেওয়া। সুরেশ্বর বলল, ব্যাপার কি আজকের দিনে এরকম শাড়ি? ব্যাপার আবার কি, পরেছি। কেন? আজকে সাদা কিছু দেখলেই হাত কেমন করে। রং দেবে? দাও। বরং আবির দিই একটু। আমি দেব না তুমি এনেছ? সুরেশ্বর হাসল, তুমিই দাও। নির্মলা তার ঘরের কোনো কোণ থেকে কাঠের পাউডার কৌটোয় রাখা লাল আবির এনে দিল, আবিরের সঙ্গে গন্ধ মেশানো। চশমাটা খোলো, সুরেশ্বর বলল। মুখে দেবে নাকি? না না, কপালে দেব, চশমার কাছে পড়তে পারে। নির্মলা চশমা খুলে হাতে রাখল। সুরেশ্বর আবিরের একটি ছোট টিপ পরিয়ে দিল, তারপর বলল, বাহ, বেশ দেখাচ্ছে। নির্মলা হেসে ফেলল। তোমায় একটু দিই? পায়ে দিই। না, পা ছুঁবে না। তুমি আমার চেয়ে বয়সে বড়, আমি ছোট, তোমার পায়ে হাত দিতে আমার লজ্জা নেই। কপালে দাও। নির্মলা শেষ পর্যন্ত অবশ্য পায়ে আবির দিল, দিয়ে অল্প একটু দাঁড়িয়ে থেকে দু চারটে কথা বলে শেষে বলল, বসো, চা নিয়ে আসি। নির্মলা চলে যাবার পরও যেন তার দুধের মতন সাদা শাড়ির, তার আঁচল চাপা এলো রুক্ষ চুলের, তার কপালের আবিরের ছোট্ট টিপটির সৌন্দর্য এবং পবিত্রতা সুরেশ্বরের চোখে ভাসছিল। হঠাৎ কেমন একটা অদ্ভুত, অবর্ণনীয় বিভৎস আতঙ্কের চিৎকার ভেসে এলো। শব্দটা ঠাউর করে ছুটে যাবার আগে যা ঘটার ঘটে গেছে। বাড়ির রাঁধুনি দিদির নাবালিকা মেয়েটি রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে এসেছে, তার সর্বাঙ্গ কাঁপছে, আর রান্নাঘরে নির্মলা তখনও তার শাড়ি এবং চুলের আগুন নেভাবার চেষ্টা করছে। হাসপাতালে নিয়ে যাবার সময় নির্মলা অজ্ঞান ছিল। পরের দিন দুয়ের মাথায় তার জ্ঞান হয়েছিল। এই জ্ঞান কুয়াশাচ্ছন্ন চেতনার। অবশিষ্ট কয়েকটি দিন নির্মলার ওইভাবেই কেটেছে। কথা বলার আপ্রাণ চেষ্টা ছিল, পারত না। অস্পষ্ট করে কিছু বলতো, কিছু বলতে বলতে থেমে যেত। কয়েকটা দাহের জ্বালা যেন তার দুর্বল শীর্ণ দেহটিকে সব বাহকের মতন বহন করে ক্রমে ক্রমে মৃত্যুর কাছে নিয়ে গেছে। কিন্তু এই সরল সমাপ্তির আগেই নির্মলা অন্ধ হয়ে গিয়েছিল। কি করে হয়েছিল সেটা রহস্য। হয়তো সেদিন রান্নাঘরে চা করার সময় সে হঠাৎ তার চোখের সামনে সব আলো নিভে যেতে দেখে বিহ্বল হয়ে চলে আসার চেষ্টা করতে গিয়ে শাড়ির আঁচলে আগুন ধরিয়ে ফেলেছিল। হয়তো সে দৃষ্টিশক্তির ক্ষীণতাবশত এবং অসতর্কতা হেতু শাড়িতে আগুন লাগিয়ে ফেলেছিল আগেই। তারপর সহসা আতঙ্কে তার স্নায়ু আহত হয়ে পড়েছিল। সেই আঘাত তার অতি দুর্বল দৃষ্টিশক্তির পক্ষে অসহ্য হয়ে পড়ে। অন্য কিছুও হতে পারে, কে জানে। নির্মলা মনে করে কিছু বলতে পারেনি, বলা যায় না হয়তো। নির্মলার মৃত্যু সুরেশ্বরের পক্ষে দুঃসহ হয়ে পড়েছিল। কি যেন সর্বক্ষণ তাকে তাড়িত করে নিয়ে বেড়াত। অন্তরের কোনো নিভৃত যন্ত্রণা ও প্রশ্ন তাকে ব্যাকুল ও বিভ্রান্ত করত। এই জীবন মূল্যহীন, অর্থহীন মনে হতো। কোনো সান্ত্বনা ছিল না। এমন নিঃস্ব, রিক্ত, শূন্য আর কখনো মনে হয়নি নিজেকে। সুরেশ্বর বুঝি কিছু অন্বেষণের আশায় বিভ্রান্তের মতন কলকাতা ছেড়ে চলে যায়। তারপর কয়েক মাস পরে ফিরে আসে, আবার চলে যায়। এইভাবে তার কলকাতায় আসা যাওয়া ছিল। প্রমথও আর কলকাতায় ছিল না। ক্রমে সুরেশ্বর কলকাতা ছাড়ল। সুরেশ্বর যেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে দেখতে জেগে উঠল। জেগে উঠে দেখল নির্মলা আর নেই।
অন্ধ আশ্রমের ঘরে সে শুয়ে আছে, রাত কত বোঝা যায় না। টাইম পিস ঘড়িটার শব্দ বাজছে। নিকষ কালো অন্ধকার, পৌষের অসহ শীত তার ঘর জুড়ে বসে আছে। দেখতে দেখতে ক্রিসমাস এসে পড়ল। এ কদিন গগনরা কাছাকাছি জায়গাগুলো ঘুরে বেড়াচ্ছিল। অবনী প্রায় নিয়মিত আসত। দুপুরের পর নিজের অফিসের কাজকর্ম এবং হৈমন্তীর হাসপাতালের কথা ভেবে এই সময়টা সে ঠিক করে নিয়েছিল। কোনো অসুবিধে হতো না হৈমন্তীর, সে যেতে পারত। ইতিমধ্যে ওরা শহরে গিয়েছিল। শহরটা কিছু কম পুরনো নয়। সেকালের মিশনারিদের বোধহয় খুব পছন্দ হয়েছিল জায়গাটা। ঢালাও স্কুল, কলেজ আর চার্চ করেছে। এখনও তার যথেষ্ট গরিমা। চাঁদমারির দিকে সরকারি অফিস আদালত, ওদিকটায় ছবির মতন পথ ঘাট, কাঁকড় ছড়ানো রাস্তা, দুপাশে গাছপালা, উঁচু নিচু মাঠ ময়দান, বাংলো বাড়ি। রিফর্মেটরি স্কুল, বিহার গভর্নমেন্টের এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট এসবও আছে। শহরের একটা অংশ এই রকম, বাকিটা ঘিঞ্জি আর নোংরা, যত ধুলো তত মাছি। আর একদিন যাওয়া হলো সহদেও পাহাড়ে বেড়াতে। পাহাড়টা তেমন কিছু নয়, পাহাড়তলিটা চমৎকার। দূর থেকে দেখলে মনে হবে শাল আর মহুয়ার সবুজ জঙ্গল অঞ্জলিবদ্ধ হয়ে বৃক্ষলতাকীর্ণ পাহাড়টি ঊর্ধ্বাকাশকে নিবেদন করছে। পাহাড়তলিতে হরিণ আর অজস্র বুনো পাখি। তারপর গগনরা গেল রাম সীতাকুণ্ড দেখতে। গরম জলেরই কুণ্ডের কাছে মেলা বসে পৌষের শেষে। মেলার তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। এইভাবে ঘুরে বেড়াচ্ছিল গগনরা। এমনকি একদিন রিজার্ভ ফরেস্টেও বেরিয়ে এলো রাত করে। সেদিন বিজলীবাবুও সঙ্গে ছিলেন। বিজলীবাবুকে গগন যেন আলাপে চিনত, আসল মানুষটিকে জানত না। সেদিন জানল। জেনে বিজলীবাবুর পরম ভক্ত হয়ে গেল। এমন রসিক মানুষ বড় একটা তার চোখে পড়েনি। বিজলীবাবু অচিরেই তার বিজলীদা হয়ে গেল। যদিও গগন ঘুরে ফিরে বেড়াচ্ছিল, মুখে হাসি খুশি ছিল, তবু মনে তার বিন্দুমাত্র সুখ ছিল না। এখানে আসার প্রধান উদ্দেশ্য তার ব্যর্থ হয়েছে। আসার পর তার যদি বা সন্দেহ হয়েছিল, তবু দিদির কথাবার্তা এবং মনোভাব থেকে সে দিদিকে যতটা বুঝেছিল, সুরেশদাকে ততটা নয়। দিদি কি বলছে না বলছে এটা কলকাতায় ফিরে গিয়ে মাকে বলার জন্য সে আসেনি। সেটা অর্থহীন হতো। সুরেশদার কি বলার আছে তা জানতেই এসেছিল। এখন তার সবই জানা হয়ে গেছে। কলকাতায় ফিরে মাকে কিভাবে কথাটা বলবে সে বুঝতে পারছিল না। বেচারি মা একেবারে ভেঙে পড়বে। এখানে থাকতেও যে গগনের আর তেমন ইচ্ছে করছিল তাও নয়, কিন্তু হঠাৎ চলে যাওয়া আরও দৃষ্টিকটু হতো। ভিতরের গোলমালটা আরও প্রকাশ্য দেখাতো। অন্তত সুরেশদার কাছে তাদের বিরক্ত, বীতস্পৃহ, ক্রোধের মনোভাব সরাসরি প্রকাশ হয়ে পড়লে যেন কোথাও একটু খেলো হয়ে থাকতে হতো। গগন ভাবছিল আর কয়েকটা মাত্র দিন কোনো রকমে কাটিয়ে সে নতুন বছরের শুরুতেই কলকাতায় ফিরে যাবে। গগনের অন্য দুশ্চিন্তা দাঁড়িয়েছিল হৈমন্তী। তাকে সঙ্গে করে নিয়ে যাবে না আপাতত রেখে যাবে। সেদিন সুরেশ্বরের কাছ থেকে চলে আসার পর হৈমন্তী স্পষ্ট করে জানতে চেয়েছিল সব। তার ইচ্ছে ছিল না গগন যায়। গগন ঝোঁকের মাথায় চলে গিয়েছিল। ফিরে এসে গগনের বোধহয় মনে হয়েছিল সুরেশদা যা বলেছে অবিকল তা বলা হয়তো রূঢ় হবে। সে ঘুরিয়ে ফিরিয়ে বলেছিল, তোর পক্ষে এখানে থাকার আর কোনো মানে নেই। হৈমন্তীর না বোঝার কিছু ছিল না। সে অন্য কিছু আশাও করেনি। তবু গগনেরই ছুটে যাওয়া এবং ফিরে আসার মধ্যে যে গ্লানি তাকে অপ্রসন্ন অধবদন করে রাখল। তারপর একদিনই ঘোরাঘুরি হচ্ছিল। গগন মনে মনে মুষড়ে ছিল, তবু মুখে হাসি খুশি নিয়ে বেরিয়ে বেড়াচ্ছিল। হৈমন্তী যে ঠিক কী ভাবছিল বোঝা যেত না। মুখ দেখে মনে হতো তার উৎসাহ কিছু কম নয়। মনে মনে দুই ভাই বোনে পরস্পরের কাছে যেন কিছু লুকোবার চেষ্টা করছিল। গগন বুঝি জানতে দিতে চাইতো না সুরেশ্বরের প্রত্যাখ্যানের মধ্যে কতটা নির্মমতা আছে। হৈমন্তীও বুঝি জানতে দিতে চাইতো না সে কতটা অসম্মানিত বোধ করছে, কি প্রচণ্ড গ্লানি এবং বিতৃষ্ণা। সম্ভবত ওরা দুজনের নিজেদের মনোভাব লুকোবার জন্যে তৃতীয় এমন কিছু চাইছিল যা সাময়িকভাবে তাদের অন্যমনস্ক করে রাখে। ওরা হয়তো কেউই এটা চাইছিল না এখানে এমন কিছু সহসা ঘটুক যাতে সুরেশ্বর এবং তাদের মধ্যেকার ব্যক্তিগত ব্যাপারটা অন্যদের চোখে
কৌতূহল ও সন্দেহের বিষয় হয়ে ওঠে। হঠাৎ তারা কলকাতায় চলে যেতে পারে না। অবনীর সঙ্গে ঘুরে বেড়াবার সব ব্যবস্থা ঠিক করে এসে আজ আচমকা দুই ভাই বোনে তা বাতিল করতে পারে না। তারা সুরেশ্বরকেও হয়তো বুঝতে দিতে চায় না। সুরেশ্বর তাদের মনের সুখ, আনন্দ, হাসি খুশি সব কেড়ে নিয়েছে। এমন কিছু যেন না হয় যা প্রকট, যা কুৎসিত, যার লজ্জা তাদের দুই ভাই বোনকে মাটিতে মেশায়। বরং এই ভালো সুরেশ্বর দেখুক, তারা সৌজন্য ভোলেনি, তারা কোথাও ইতরতা প্রকাশ করল না, তারা কলহ করল না, ক্রোধ বা তিক্ততা দেখালো না। এমনকি সুরেশ্বর এ কথাই মনে করুক তারা স্বাভাবিকভাবে ঘোরাফেরা করছে, বেড়াচ্ছে, আশ্রমে যাচ্ছে। কিছুই যেন হয়নি, বা যা হয়েছে তার গুরুত্ব যেন ওরা কেউ দিচ্ছে না। ক্রিসমাসের আগের দিন দুপুরবেলায় গগনের হঠাৎ খেয়াল হলো সুরেশ্বর তাকে কোথায় যেন নিয়ে যাবে বলেছিল। কোন মেলায়? হাসপাতাল থেকে ফিরে স্নান খাওয়া শেষ করে হৈমন্তী বিশ্রাম করছিল। গগন এসে বলল, কিরে, ঘুমোচ্ছিস নাকি? হৈমন্তী গায়ে লেপ টেনে কাত হয়ে শুয়েছিল। বালিশে তার মাথা, মুখ ওপাশে ফেরানো, দেখা যাচ্ছিল না। বালিশের পাশে একটা বই পড়ে আছে। সাড়া দিয়ে হৈমন্তী বলল, না, ঘুমোইনি। বলল, কিন্তু মুখ ফেরালো না। তার গলার স্বর উদাস, নিরাবেগ। গগন জানলার দিকে গিয়ে দাঁড়ালো। একটু ফিরে এসে রেডিও সুইচ টিপল, নব ঘোরালো, সে তার বাজছিল। রেডিও বন্ধ করল, আবার জানলার দিকে সরে এসে দাঁড়ালো। এসবের মধ্যে প্রায় চোখ তুলে সে দিদিকে দেখছিল। হেম যেভাবে পাশ ফিরে শুয়েছিল সেইভাবেই শুয়ে আছে। গগন তার মুখ দেখতে পাচ্ছে না। শেষ পর্যন্ত গগন বলল, তুইও কি কাল মেলায় যাচ্ছিস? হৈমন্তী মুখ না ফিরেই বিস্ময়ের গলায় জবাব দিল, কিসের মেলা? কে জানি, তোদেরই তো জানার কথা। তুই কি দেওয়াল দেখছিস? শেষের কথাটা ঠাট্টা করে বলা। হৈমন্তী একটু চুপচাপ, তারপর পাশ ফিরে সোজা হয়ে শুলো। কিসের মেলার কথা বলছিলি? আমি জানি না, সুরেশদা বলছিল। ভাবলাম তুই জানিস। কোন মেলায় নাকি তোরা স্লাইড দেখাবি। হৈমন্তী এবার বুঝতে পারল সে যে ব্যাপারটা জানে তা নয়, তবে শুনেছে। বলল, তা মেলায় কি? তুই যাবি নাকি? না, আমি কেন যাব? হৈমন্তী যেন উপেক্ষার সঙ্গেই বলল, ওরা যাবে। সুরেশদা আমায় যেতে বলছিল। বিরাট নাকি মেলার মতন হয়, নাচ ফাচ, গাধার পিঠে চড়া। বলেছে তো চলে যা। হৈমন্তীর বলার ভঙ্গিটা ব্যঙ্গের মতন শোনালো। দূর, আমার কোনো ইন্টারেস্ট নেই ওসব মেলা ফেলায়। তাহলে যাস না। তাই ভাবছি। মুশকিল কি জানিস, না বললে আবার কি ভাববে, তাই মহা ঝামেলায় পড়েছি। হৈমন্তী কোনো জবাব দিল না। গগনের সংকোচটা যে কোথায় এ যেন খানিকটা অনুমান করতে পারছিল সে। মনের মধ্যে কোনো খুঁত খুঁত থাকলে যেভাবে মানুষ এলোমেলো করে কথা বলে, গগন সেইভাবে কথা বলল। বলার আগে শব্দ করল জিভের, একটা কিছু বলে দেব, কি বল? শরীর ফরীর খারাপ বললেই হবে? আমি কি বলবো? হৈমন্তী ওপর দিকে চোখ তুলে বলল। গগন কিছুক্ষণ আর কথা বলল না। তার মনে যেসব কথা ক্রমাগত আজ কদিন ধরে তাকে অস্বস্তি দিচ্ছিল এবং যা বলে ফেললে তার স্বস্তি হতো, সেসব কথা বলতে না পারার জন্য তার কোনো একরকম অশান্তি ছিল। সুরেশ্বরের সঙ্গ তার এখন কাম্য ছিল না। গগন সবসময় মাথা ঠান্ডা করে কথা বলতে পারে না। কি প্রসঙ্গে কোন কথা উঠবে, গগন মাথা গরম করে কি বলে ফেলবে, এই সব ভয় বা খুঁতখুঁতুনি তার ছিল। তাছাড়া বাস্তবিকই তার ওই দেহাতি মেলায় যাবার আগ্রহ নেই। গগন বলল, বরং আমি ভাবছি কাল স্টেশনে গিয়ে থাকব। ওরা তো বলেছিলেন সেদিন। হৈমন্তী গলার তলায় লেপ সরিয়ে দিয়ে এবার পাশ ফিরল। গগনের মুখোমুখি হয়ে থাকল। অবনীবাবুর ওখানে দিব্যি থাকা যাবে। আমাদের বিজলিদা আছেন, খুব একটা হৈ হৈ করে ক্রিসমাস করা যাবে। আমার, বুঝলি দিদি, তোদের এই আশ্রম আর পোষাচ্ছে না। হৈমন্তী বুঝতে পারছিল গগন ঠিক যে কথাটা বলতে চায় তা বলতে পারছে না, না পেরে ভূমিকা করছে। হৈমন্তী বলল, তুই কবে কলকাতায় ফিরছিস? পয়লা। ছুটি শেষ হচ্ছে কবে? ওই রকমই 2-3 তারিখে। গগন পকেট হাতড়ে সিগারেট বের করল।
তার আগে সে উঠে গিয়ে জল গড়িয়ে নিয়ে খেলো। হৈমন্তী কখন যেন গালের তলায় হাত রেখে শুয়েছে। গগন সিগারেট খেলো খানিক, তারপর বলল, বুঝলি দিদি, আমি সেদিন সুরেশদাকে বলছিলাম, ব্যাপার যাই হোক, আমাদের মধ্যে যেন ভুল বোঝাবুঝি না হয়। বলছিলাম বটে, কিন্তু এসব বলার কোনো মানে হয় না। সুরেশদাকে আমি খারাপ বলছি না, কিন্তু আমার আর তাকে ভালো লাগছে না। মানে আগে যেমন ভালো লাগতো, এখন আর তেমন লাগছে না। আমি তাকে অ্যাভয়েড করতে চাইছি। হৈমন্তী বলল, জানি। গগন দিদির মুখের দিকে তাকালো। তার মনে হলো দিদি হয়তো আরও একটু বেশি করে জানলে ভালো হতো। জানলে এখানে আসতো না। কীরকম বোকার মতন এসেছে, অন্ধের মতন। কাউকে ভালো না লাগার সঙ্গে হয়তো মানুষের স্বার্থ থাকে। গগন বলল, কেনই বা থাকবে না, তবে সুরেশদাকে আমার এরকম মনে হয়নি। হৈমন্তী নীরব, পায়ের দিকের লেপটা সামান্য নড়ল। দুপুরের রোদ সরে গেছে, ঘরে কোথাও রোদ নেই, জানলায় নেই, পর্দার আড়াল দিয়ে কিছু দেখাও যাচ্ছে না। সারা মাঠে আজ সকাল থেকে উত্তরের খ্যাপা বাতাস। সেই বাতাসের শব্দ, কুয়ার লাটাখাম্বা উঠছে নামছে তার শব্দ, কখনো কাকের ডাক, কদাচিৎ কোনো পাখির ডাক শোনা যাচ্ছিল। গগন আবার বলল, সেদিন আমার মনে হলো সুরেশদার নিজের দামটাই বেশি দেয়। একটা লোক সবসময় নিজের পাওনা হিসেব করবে, এটা আমার কাছে অসহ্য। হৈমন্তী হঠাৎ বলল, সেদিন কি বলল? গগন যেন না চেয়েও শেষ পর্যন্ত অবাঞ্ছিত প্রসঙ্গটায় চলে এসেছে। ইতস্তত করে বলল, কি আর, তোকে তো বলেছি। না, তুই বলিসনি, তুই আমার কাছে লুকিয়েছিস। আমি তো বললাম, সুরেশদার কথাবার্তা থেকে মনে হয় না তার আর কোনো আগ্রহ আছে। তুই কি বললি তা শুনেছি, ও কি বলল বলিসনি। তোর মুখ দেখে আমার সেদিনই সন্দেহ হয়েছে, এমন কিছুও বলেছে যা তুই বলতে পারছিস না। আমার সঙ্গে সুরেশদার এ ব্যাপারে কথা খুবই কম হয়েছে, বিশ্বাস কর। গগন। হৈমন্তী যেন ধৈর্যহীন হয়ে ধমকে উঠল। গগন সিগারেটের টুকরোটা ফেলে দিল, বলল, একটা লোক মুখে কখন কি বলে সেটা বড় কথা নয়। মুখের কথার সত্যি তেমন কোনো দাম নেই। তবে তুই ঠিকই ধরেছিলি, সুরেশদা আর সে মানুষ নেই। ভালোবাসাটা তার কাছে কিছু নয়। সুখ টুক আনন্দ এসব কি যেন বলছিল, আসলে কিছুই বলছিল না, চুপ করেছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, এসব জ্ঞান তোমার এতদিনে হলো? জবাবে বলল, না, আগেই হয়েছে। আমি কিছু বুঝলাম না। জ্ঞান যদি আগেই হবে, তবে এতদিন ধরে এইভাবে ধোঁকা দেওয়া কেন? তার কোনো জবাব নেই। মামুলি কথা, আমার ভুল হয়েছে। ওটা কোনো জবাব নয়, কৈফিয়ত নয়। যাকগে, এ এক পক্ষে ভালো, যা হবার হয়ে গেল। সেই যে মামা বলে, মামলার তারিখ পড়াচ্ছে জজের রায় ভালো, কথাটা ঠিক। গগন যেন শেষের দিকে তার হতাশা ও ক্ষোভ দমন করার চেষ্টায় কোনো রকম সান্ত্বনা খুঁজল। হৈমন্তী কথা বলল না, অল্প একটু শুয়ে থেকে এবার উঠে বসল। হাঁটু মোড়া, কোমর থেকে পা লেপে ঢাকা রয়েছে। বসে থাকতে থাকতে গগন বলল, সুরেশদা যখন আনন্দ টানন্দ নিয়ে মাথা ঘামাচ্ছে, তখন আমার মনে হয় না তোর আর এখানে থাকা চলে। মাও রাজি হবে না। আমি চলে যাই, তুইও কয়েকটা দিন পর আয়। হৈমন্তী এবারও কথার কোনো জবাব দিল না। কপাল এবং মুখের পাশ থেকে এলোমেলো চুলের গুচ্ছ হাতে করে সরিয়ে নিতে লাগল। গগন কেমন অপরাধীর মতন একবার দিদিকে দেখল কয়েক পলক, তারপর গলা উঁচু করে জানলার বাইরে তাকালো। শেষে ইতস্তত করে বলল, দেখ দিদি, কথায় বলে ভালোবাসা মরে যাবার পর ভালোবাসার ভানটা সাংঘাতিক। ওর চেয়ে বিচ্ছিরি আর কিছু হতে পারে না। আমায় যদি বলিস, আমি বলবো সুরেশদার ও ব্যাপারটা আর নেই। আমার তো তাই মনে হলো। বোধহয় তোর দিক থেকে এখন আর কোনো কথা গগন শেষ করল না। গগনের চোখে তাকিয়েছিল হৈমন্তী। মনে হচ্ছিল হৈমন্তী যেন তার অভ্যস্ত দক্ষ দৃষ্টিতে গগনের চোখের সবটুকু দেখে নিচ্ছিল। দৃষ্টি তীব্র, স্থির, প্রখর। গগন রোগীর মতন তার চোখ খুলে বসে থাকল। হৈমন্তী বলল, যতক্ষণ মুখ ফুটে না বলছিল, ততদিন বুঝি তোর মনে হচ্ছিল ওর ভালোবাসা আছে? গগন এবার নীরব থাকল।
মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। আর কি বলল? বলল না যে আমার বড় অন্যায় হয়েছে, তোমরা আমায় ক্ষমা করো, মাসিমাকে বলো তিনি যেন কিছু মনে না করেন। ব্যঙ্গ করে হৈমন্তী বলছিল। গগন মাথা নাড়ল ধীরে ধীরে, বলল, ভুলের কথা বলছিল। একটা কথা আমি বুঝতে পারলাম না কি বলছিল। একবার একটা ঘটনা থেকে হঠাৎ তার সব কেমন হয়ে গেল, দ্বিধা টিধা চলে এলো। কি ঘটনা? কি জানি, কিছু বলল না। তুই কিছু জানিস? হৈমন্তী মাথা নাড়ল। না, জানে না, কিন্তু সে বিস্মিত হয়েছিল এবং ভাবছিল। সেদিন অবনীর আসতে দেরি হলো। যখন এলো তখন আর বিকেল ছিল না। পৌষের অপরাহ্ন ধূসর হয়েছে, অন্ধকার হয়ে এলো প্রায়। উত্তরের বাতাসটাও আজ সারাদিন প্রখর, মাঠে ঘাটে সনসন ছুটে বেড়াচ্ছিল। আকাশের রোদ দুপুর থেকে ঘোলাটে হয়ে গিয়েছিল, মাঝে মাঝে জমছিল, আবার ভেসে যাচ্ছিল। গগন বলল, আমরা ভেবেছিলাম আজ আর আপনি এলেন না। অবনী বলল, আজ তো কোথাও যাওয়ার কথা নেই, দেরি করেই এলাম। কাল ছুটি, পরশুও। কাজকর্ম সেরে বাড়ি ফিরেছি দুপুরে। গগন অবনীকে নিজের ঘরে এনে বসালো। বলল, আজকের ওয়েদারটা কীরকম যেন, শীত খুব, কিন্তু ডাল। বৃষ্টি হতে পারে। এই শীতে বৃষ্টি? এ সময় একটু আধটু হয়। আচ্ছা শুনুন, পরশুদিন আমরা কিন্তু হাইড্রো ইলেকট্রিক ইলাস্ট্রেশন দেখতে যাচ্ছি। ইন্সপেকশন বাংলো পাওয়া যাবে। বাহ, ওয়ান্ডারফুল! ওটা হলেই আপাতত হয়ে যায় আমার। গগন হাসল। তারপরই ঘরের ছেলে ঘরে। কবে ফিরছেন? পয়লা। এত তাড়াতাড়ি? সে কি, আরও থেকে যান কদিন? গগন হেসে মাথা নাড়ল। না, আর থাকা যাবে না। এসেছিও তো 10-12 দিন হয়ে গেল। বসুন, দিদিকে ডেকে আনি। গগন হৈমন্তীকে ডাকতে গেল। সামান্য পরেই ফিরল গগন। বলল, আমি তো ভাবছিলাম কাল আপনাদের ওখানে যাব। আমার একটা নেমন্তন্ন পাওনা রয়েছে। গগন হাসল। অবনী ততক্ষণে সিগারেট ধরিয়েছে। জবাব দিল, চলে আসুন, বলা তো আছেই। বিজলিদা মুরগি টুরগি খাওয়াবেন বলেছেন। বিজলিবাবুর রান্নার হাত যশ আছে। অবনী হেসে বলল, ঠিক আছে, ব্যবস্থা করা যাবে, আপনারা চলে আসুন। দিদি কি যাবে? যাবেন না কেন? জানি না, ওদের হাসপাতাল বন্ধ থাকলে যাবে। আমি সকালবেলাতেই পালাতে চাই, নয়তো ঝামেলায় পড়ব। অবনী কিছু বুঝল না। গগন নিজের থেকেই বলল, সুরেশদারা কোথায় কোন মেলায় গিয়ে চক্ষু রোগের প্রতিকার নাকি তার স্লাইড দেখাবে। আমায় বলেছে চলো। তো ওসব আমার পোষায় নাকি? তার আগে পালাতে চাই। গগন সরল গলায় হেসে হেসে বলল। অবনী হেসে ফেলল। এই ব্যাপার? আপনি কি মেলাটায় গিয়েছেন নাকি স্যার? মাঝে মাঝে গগন মুখ ফসকে রসিকতা করে স্যার বলে ফেলে, এটা তার অভ্যেস। না। অবনী মাথা নাড়ল। তারপর বলল, মেলা ফেলায় এখন যাওয়া রিস্কি। সেদিন কোথায় যেন শুনলাম বিদঘুটে এক রোগে কোন মেলায় 2 লোক মারা গেছে। কি জানি, অফিসে কে বলছিল। এ সময়টা এদিকটা গাঁয়েটায় স্মল পক্স টক্স হয়, প্লেগও শুনেছি হতো। এমন সময় হৈমন্তী এলো। ঘর বেশ অন্ধকার হয়ে আসছে জেনেই যেন সে বাতি এনেছিল। বাতিটা নামিয়ে রাখল। গগন বলল, দিদি, কাল তোর হাসপাতাল? কেন? না, তাহলে সকালের দিকে স্টেশনে চলে যেতাম, বড়দিনটা ওখানেই করা যেত। তুই বুঝি নিজেই পাকা ব্যবস্থা করে ফেলেছিস? তা করেছি। সুরেশদার সঙ্গে মেলায় যাওয়াচ্ছে, নেমন্তন্ন খাওয়া কি খারাপ? গগন হাসতে লাগল। হৈমন্তী গগনের বিছানার পাশ ঘেঁষে বসল। অবনী বলল, কাল আপনারা আসুন। হৈমন্তী হাসপাতালের কথা তুলল না, মাথা হেলিয়ে বলল, যাব। গগন কেমন যেন অবাক হলো। তোর হাসপাতাল? ওরা দেখবে। হৈমন্তী সংক্ষিপ্ত জবাব দিল। তার জবাব শুনে মনে হলো প্রসঙ্গটা আর তার আলোচনা করার ইচ্ছে নেই। গগন চুপ করে গেল। অবনীও কথা বলছিল না। হঠাৎ কেমন একটা স্তব্ধতা নামল ঘরে। শেষে গগনই কথা বলল, চায়ের কথা বলেছিস? না, মালিনীকে পেলাম না, দেখ তো ফিরেছে কিনা। গগন উঠল। ঘরের এক কোণে টুলের ওপর তার সুটকেস,
সুটকেসের ওপর রাজ্যের গরম জামাটামা পড়ে আছে। পুরো হাতা পুল ওভারটা টেনে নিয়ে পরে নিল, যদিও ভেতরে 3 প্রস্থ জামা আগেই পড়েছে। বলল, আমি এই ফাঁকে বোঁ করে সুরেশদাকে বলে আসি, কাল মেলায় যাওয়া হবে না। বলে মালিনীর খোঁজ করতে চলে গেল। অবনী হৈমন্তীর মুখের দিকে তাকালো, দেখল, চোখ ফেরালো, তারপর আবার তাকালো। অন্য দিনের তুলনায় হৈমন্তীকে গম্ভীর দেখাচ্ছিল। অবনী বলল, আপনার কি শরীর খারাপ? হৈমন্তী চোখ ফিরিয়ে তাকালো। না, কেন? মনে হলো। অবনী হাসল, খুব গম্ভীর। গম্ভীর থাকলে শরীর খারাপ বোঝায়? জানি না, লোকে বলে, বোধহয় ওটা অভ্যেস। আপনি বেশি বুঝবেন, ডাক্তার বদ্যি লোক। হৈমন্তী অন্যমনস্ক চোখে অবনীর সকৌতুক মুখভঙ্গি লক্ষ্য করছিল। অবনীর সম্পর্কে তার নানাবিধ গভীর কৌতূহল জাগে আজকাল। এখন অবশ্য সেরকম কোনো কৌতূহল জাগছিল না, বরং অবনীর দিকে তাকিয়ে থাকলে অন্য কিছু ভাবছিল। হৈমন্তী বলল, মাথাটা বিকেল থেকেই ধরে আছে, হয়তো ঠান্ডা লেগেছে। আজ খুব ঠান্ডা। অবনী মাথা নাড়ল। হ্যাঁ, বেশ শীত, বৃষ্টি বাদলা হতে পারে সামান্য। হৈমন্তী এমন একটা মুখভাব করল, মনে হলো শীতের বৃষ্টি তার বিন্দুমাত্র পছন্দ নয়। দুজনেই প্রায় চুপচাপ। অল্প পরে অবনী বলল, গগনবাবু তো চললেন। আপনি গগনকে বাবুটাবু বলে যেরকম বাড়িয়ে দিলেন। হৈমন্তী হালকা হবার চেষ্টা করল। ও কত ছোট, আমার চেয়েও ছোট। অল্প দিনের পরিচয়, বেশি দিন থাকলে হয়তো গগন বলেই ডাকতাম। কিচ্ছু না, আপনি অনায়াসেই ডাকতে পারেন। আপনার আড়ালে ও মাঝে মাঝে যেরকম ঠাট্টা করে। তাই নাকি? হৈমন্তী হাসবার চেষ্টা করল, পারল না। অবনীর সামনে সাদাসিধে মুখে গল্প টল্প করতে গিয়েও সে পারছে না। মাথাটা সত্যিই ধরে আছে। দুপুর থেকে ক্রমাগত সে কেন যে এত ভাবছে, কি আছে এত ভাববার? সুরেশ্বরের জীবনে কত ঘটনাই তো ঘটতে পারে, তাতে তার কি আসে যায়? আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি, অবনী হঠাৎ বলল। হৈমন্তী সচকিত হয়ে তাকালো। অবনী বলল, আমায় পাটনা যেতে হচ্ছে না। হৈমন্তী খুশি হলো। খুশির পরক্ষণেই তার চোখে বিমর্ষ ভাব ফুটল। গেলেই পারতেন, এভাবে জীবনের উন্নতি নষ্ট করতে নেই। আমার জীবন খুব ছোট। অবনী হাসল। উন্নতি আর চাই না, একটু স্বস্তি চাই। এখানে স্বস্তিতে আছেন? অনেকটা। অবনী অবশ্য আগেও অনেকবার কথাটা বলেছে। হৈমন্তী চুপ করে থাকল, কি ভাবল। তারপর বলল, আপনারা সবাই দেখছি এই জায়গাটায় খুব স্বস্তি পাচ্ছেন। তার কথাটা শেষ হয়েও হলো না যেন। অবনী প্রথমটায় বুঝতে পারিনি, পরে বুঝল। বলল, আমরা কে কে, সুরেশবাবু আর আমি। ওর কথা আলাদা। আমি তো ছোটোখাটো সুখ স্বস্তিতেই বেঁচে যাই। তা হোক, তবু এটা জায়গার গুণ। হৈমন্তী পরিহাস করে বলতে গেল। অবনী পূর্ণ দৃষ্টিতে হৈমন্তীকে লক্ষ্য করল। বলল, আপনার বোধহয় তেমন স্বস্তি হলো না। হৈমন্তী চেষ্টা করল অবনীর দিকে তাকাবার। কোনো রকম অদ্ভুত এক ভয় তাকাতে পারল না। আলোর দিকে মুখ করে বসে থাকল। অবনী কোনো কথা বলছিল না। শেষ পর্যন্ত হৈমন্তী নিজেকে যেন কোনো অস্বস্তিকর অবস্থা থেকে বাঁচাবার জন্য বলল, আজ স্বস্তি স্বস্তি করছেন, পরে আফসোস করবেন। কেন? হাতের লক্ষ্মী পায়ে ঠেলছেন বলে। অবনী হাসল না, হাসির মতন মুখ করে বলল, আফসোসের কথা বলবেন না, ওটা আমি সারা জীবনই প্রায় করে যাচ্ছি। এতদিনে গা সওয়া হয়ে গেছে। বলে অবনী চেয়ারে পিঠ হেলিয়ে গা সামান্য ছড়িয়ে দিয়ে ছাদের দিকে তাকালো। কি ভেবে সামান্য পরে বলল, লক্ষ্মী অলক্ষ্মী দুয়ের জন্যই তো দেখি মানুষের আফসোস, তার বাইরেও তো কত রকমের আফসোস আছে। অবনী যেন কথার শেষে হাসতে চাইল। হৈমন্তী নীরব থাকল। অবনী ঠিকই বলেছে, আফসোসের কি অন্ত আছে জীবনে? পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো অবনী। হৈমন্তীর দিকে তাকালো, তারপর মুখ নিচু করে সিগারেট ধরালো। কে যেন বলেছিল। অবনী মুখ তুলে বলল, জগৎটাকে গড়ার সময় বিধাতা ভদ্রলোকের কাণ্ডজ্ঞান বিশেষ ছিল না। কাঁচা হাতে বোকার মতন এই সংসারটা গড়ে ফেলেছেন। মোস্ট ইমপারফেক্ট। কথাটা মন্দ বলেনি, কি বলেন?
খানিকটা ভদ্রলোকের মন গড়তে পারলে এত আফসোস টাফসোস থাকতো না। অবনী এবার হাসল, হাসিটা ছাই চাপা আগুনের মতন, ওপরে হাসি, ভেতরে যেন কিসের আঁচ রয়েছে। হৈমন্তী গায়ের চাদর খুলে আবার গুছিয়ে নিল। নিজের এই স্থির অনড় ভাবটা যেন তার ভালো লাগছিল না। সামান্য নড়ে চড়ে বসল, শেষে হেসে বলল, সংসারের গড়নটা আপনার তাহলে পছন্দ নয়? মাথা নাড়ল অবনী, না, কোনো কালেই ছিল না। কিন্তু কিছু করতেও পারলেন না। কিছু না, শুধু বসে বসে আফসোস। কি জানি আফসোস করেই বা কি লাভ? হৈমন্তী অন্যমনস্কভাবে বলল, কিছু না। বিজলীবাবু হলে অমর খৈয়াম শোনাতেন। আমার কাব্যটাব্য জানা নেই, তবে মাঝে মাঝে মনে হয় কোনোদিন ছাদ ফুঁড়ে দুম করে যদি কিছু পেয়ে যাই, অমূল্য রতন, তবে আর আফসোস করব না। অবনী হাসছিল। গগন এলো, ঘরে এসে বলল, চা দেয়নি? আনছে তাহলে। বুঝলি দিদি, সুরেশদাকে বলে এলাম। বললাম, কাল আমাদের স্টেশনে নেমন্তন্ন, মেলায় যাচ্ছি না। ভেরি বিজি সুরেশদা, লোকজন রয়েছে বলে কি মনে হওয়ায় গগন অবনীর দিকে তাকালো। আপনি ঠিকই বলেছিলেন স্যার, কোথায় যেন কিসের একটা এপিডেমিক ব্রেকআউট করেছে, ওখানেও শুনলাম। আজ এ পর্যন্তই। উপন্যাসের ত্রয়োদশ পর্ব নিয়ে অন্যদিন আসবো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।